ভৌতবিজ্ঞান দশম শ্রেণী সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস। আমরা এখন আলোচনা করব তেজস্ক্রিয়তা সম্পর্কে এবং তার সঙ্গে আলফা, বিটা ও গামা রশ্মি। ঠিক আছে, একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস, এটি হলো একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, আর বাইরে যে কক্ষক রয়েছে, এই যে কক্ষক, যাতে কি হচ্ছে ইলেকট্রন আবর্তন করছে। আর ভারী পরমাণুর নিউক্লিয়াস বলতে বোঝায় যে পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 82 থেকে বেশি অথবা ভর সংখ্যা 206 থেকে বেশি, তাদের বলা হয় ভারী পরমাণু। ভারী পরমাণুর নিউক্লিয়াসগুলোর কী হয়? অস্থায়ী হয়, তাই অবশ্যই তারা চাইবে স্থায়ী হওয়ার জন্য। ঠিক আছে, এবার ভারী পরমাণুর নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত কত হয়? 1.5 থেকে বেশি হয়। ঠিক আছে, 1.5 থেকে বেশি হয়। এবার তাহলে কি হবে? ভারী পরমাণুর নিউক্লিয়াসগুলো স্থায়ী হতে চেষ্টা করবে। সেই জন্য ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে অবিরত এবং স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে থাকে। আর তার ফলে কি হয়? ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে হালকা পরমাণুর নিউক্লিয়াসে বা হালকা পরমাণুতে পরিণত হয়। ঠিক আছে, এই যে হালকা পরমাণুতে। এবার ভারী বোঝানোর জন্য আমি এখানে এই বৃত্তটাকে একটু বড় দিয়েছি, আর হালকা বোঝানোর জন্য এই বৃত্তটাকে একটু ছোট দিয়েছি। দেখতে পাচ্ছ, ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে একটু হালকা পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হলো। ঠিক আছে, এবার এই হালকা পরমাণুর নিউক্লিয়াস কিন্তু একটু স্থায়ী হয়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5 অথবা 1.5-এর কাছাকাছি হয়। ঠিক আছে, এবার ভারী পরমাণুর নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে যেহেতু নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর থেকে বেশি হয়, তাই কি করবে? এই অনুপাতটাকে 1.5-এর কাছাকাছি আসার জন্যই কি হয়? নিউট্রন সংখ্যাকে কমাতে হবে আর প্রোটন সংখ্যাকে বাড়াতে হবে। সেই নিউট্রন সংখ্যা কমানোর জন্য একটি বিক্রিয়া এখানে দেখানো আছে। এইভাবে করে কিন্তু নিউট্রন সংখ্যা হ্রাস ঘটতে পারে। কিভাবে? এই যে একটি নিউট্রন, যাকে এন দিয়ে প্রকাশ করা হচ্ছে, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 0 এবং ভর সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, আর সেই নিউট্রন থেকে যখন একটি প্রোটন উৎপন্ন হচ্ছে, সেই প্রোটনকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1। এবং এই যখন নিউট্রন থেকে একটি প্রোটন উৎপন্ন হয়, সেই সঙ্গে একটি ইলেকট্রন উৎপন্ন হয়। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে -1 এবং ভর সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়ে তার সংখ্যার হ্রাস ঘটাতে পারে এবং প্রোটন সংখ্যার বৃদ্ধি ঘটাতে পারে। এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু নিউট্রন সংখ্যার হ্রাস ঘটায় এবং প্রোটন সংখ্যার বৃদ্ধি ঘটিয়ে আমাদের এই যে নিউট্রন বাই প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর থেকে কমানো যেতে পারে বা কমে। ঠিক আছে, তো এইভাবে করে যখন ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে হালকা পরমাণুর স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়, এই ঘটনাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। আর যে রশ্মিগুলো নির্গত হয় ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে, সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এই তেজস্ক্রিয় রশ্মি 3 রকমের হতে পারে। কি? আলফা, বিটা, গামা। ঠিক আছে, এইবার এই যে ভারী পরমাণুর নিউক্লিয়াস, যার থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, তাকে বলা হয় জনক পরমাণু। জনক অর্থাৎ যে জন্ম দেয়। যেহেতু এই ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকেই হালকা পরমাণুর নিউক্লিয়াসের জন্ম হচ্ছে, তাই এটিকে বলা হচ্ছে, ভারী পরমাণুর নিউক্লিয়াসকে বলা হচ্ছে জনক পরমাণু। কী পরমাণু? জনক পরমাণু। আর যেটি উৎপন্ন হচ্ছে হালকা পরমাণুর নিউক্লিয়াস বা হালকা পরমাণু, সেটাকে বলা হচ্ছে দুহিতা। কি? দুহিতা পরমাণু। ঠিক আছে, এইবার আমরা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মিগুলো দেখলাম যে নির্গত হয়, আলফা, বিটা, গামা, এগুলো সম্পর্কে একটু জানব। ঠিক আছে,
এবার আলফা রশ্মি কি, প্রথমে দেখছি আলফা রশ্মি। তা আলফা রশ্মি কি? আলফা রশ্মি হচ্ছে He2+ কণার স্রোত। He2+ কণার স্রোত। He2+ বলতে বোঝায় হিলিয়াম যে পরমাণু আছে তাতে নিউক্লিয়াসে প্রোটন থাকে দুটি, নিউট্রন থাকে দুটি, আর নিউক্লিয়াসের চারিদিকে দুটি ইলেকট্রন ঘুরতে থাকে। এবার সেই হিলিয়াম পরমাণুর থেকে যদি দুটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে শুধু দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে, এটাকেই বলা হচ্ছে আলফা কণা। তাহলে হিলিয়াম পরমাণুর আলফা কণা হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, যেখানে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। এই হিলিয়াম কণার বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এর ভেদন ক্ষমতা কম হয়, ঠিক আছে তো। আর এই হিলিয়াম 2+ যে কণার স্রোত, অর্থাৎ আলফা কণার যে স্রোত, সেখানে যে আলফা কণাগুলো রয়েছে সেই আলফা কণার ভর প্রায় 4টি প্রোটনের ভরের সমান হয়, প্রায় 4টি প্রোটনের ভরের সমান হয়। এর ভর অনেকটাই বেশি একটি প্রোটনের তুলনায়, সেই জন্য এর ভেদন ক্ষমতাও, মানে আলফা কণার ভেদন ক্ষমতাও অনেকটা কম হয়। এবং আলফা কণা যখন কোনো গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই গ্যাসকে আয়নিত করে অনেক বেশি পরিমাণে, ঠিক আছে। এবার আমরা চলে আসব বিটা কণা। এই যে বিটা কণা, ঠিক আছে। এবার বিটা কণা কি? এই যে একটু আগে আপনি দেখলাম যে এই যে নিউট্রন যখন রূপান্তরিত হয়ে প্রোটনে পরিণত হয় তার ফলেই কিন্তু নিউক্লিয়াসে কী হয়, ইলেকট্রন উৎপন্ন হয়। এই ইলেকট্রনটা কি করে, নিউক্লিয়াস থেকে উচ্চ গতিতে নির্গত হয়ে যায়, ঠিক আছে তো। এবার এরকম অনেক ইলেকট্রন উৎপন্ন হয়ে নির্গত হতে থাকলে সেটাকেই আমরা বলবো বিটা রশ্মি, ঠিক আছে তো। তাহলে এই যে এখানে আমরা বলবো এখন বিটা রশ্মি বলতে কি বুঝবো। বিটা রশ্মি বলতে বোঝায় উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। এই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের সৃষ্ট ইলেকট্রন, এটা কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রনগুলো নয়। এখানে যে নিউক্লিয়াসে যে নিউট্রন আছে সেই নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় তখন যে ইলেকট্রন উৎপন্ন হয় সেই ইলেকট্রন কণার স্রোত, যার ভেদন ক্ষমতা কি আলফা কণা অপেক্ষা অনেক বেশি। এবার এই যে বিটা কণা আছে সেই বিটা কণা অ্যাকচুয়ালি তো ইলেকট্রন কণার স্রোত, আমরা জানি ইলেকট্রনের ভর অতি নগণ্য, খুব হালকা, এই জন্য এর ভেদন ক্ষমতা অনেক বেশি হয়। আর গ্যাসের মধ্যে দিয়ে যখন এই বিটা রশ্মি অতিক্রম করে তখন গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা কণা অপেক্ষা কম। এর আয়নিত করার ক্ষমতা কিন্তু কম, কার থেকে? আলফা কণার থেকে, ঠিক আছে। এবার আমরা দেখব গামা রশ্মি। এবার গামা রশ্মি কোনো কণার স্রোত নয়। অ্যাকচুয়ালি কী হয়, যখনই কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি এবং বিটা রশ্মি নির্গত হয়, কি আলফা রশ্মি এবং বিটা রশ্মি নির্গত হয়, ঠিক আছে, তখন কি হয়, ওই ভারী পরমাণুর নিউক্লিয়াসটা থেকে নতুন পরমাণু সৃষ্টি হয় এবং উৎপন্ন পরমাণুটি প্রথম অবস্থায় খুবই এনার্জেটিক থাকে, উদ্দীপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে তো। তখন কি হয়, ওই পরমাণুর নিউক্লিয়াস থেকে ক্রমাগত তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হতে থাকে এবং সেটি ধীরে ধীরে স্থায়ী হয়। সেই যে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটাই হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। তাহলে গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানে কিন্তু কোনো কণা নয়। যে ভারী পরমাণু নিউক্লিয়াস যখন ভেঙে হালকা পরমাণু নিউক্লিয়াস হচ্ছে, আলফা বিটা কণা নির্গমন হওয়ার ফলে সেই পরমাণুটি প্রাথমিকভাবে উদ্দীপ্ত অবস্থায় থাকে এবং ধীরে ধীরে শক্তি নির্গত করে স্থায়ী হয়। যে শক্তিটা নির্গত করে সেটাই হচ্ছে গামা রশ্মি আমরা বলছি। যে রশ্মিটা বিকিরণ করে, শক্তির বিকিরণ করে, সেটা হচ্ছে গামা রশ্মি। আর গামা রশ্মি হলো কি? তাহলে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আলফা রশ্মি এবং বিটা রশ্মি যে রয়েছে এই দুটোর থেকেও
গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেকটাই বেশি, এবং গামা রশ্মি যখন গ্যাসের মধ্য দিয়ে যায় তখন গ্যাসকে আয়নিত করতে পারে না। হলো। এইবারে আমরা আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করছি যে ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি যখন নির্গত হয়, তার ফলে যে নতুন পরমাণুটি সৃষ্টি হয় তার মধ্যে পরমাণু সংখ্যা, তার মধ্যে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা আর ভর সংখ্যার কি পরিবর্তন হয় সেটা একটু আমরা দেখে নিচ্ছি। যেমন একটি উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি একটি ইউরেনিয়াম পরমাণু, ঠিক আছে? তো একটি ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াস যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 92 এবং ভর সংখ্যা হচ্ছে 238। এবার এখান থেকে একটি আলফা কণা বেরিয়ে যাচ্ছে, এই যে একটি আলফা কণা বেরিয়ে যাচ্ছে। এবার আলফা কণা বেরোলে মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যা 2 একক কমবে আর ভর সংখ্যা 4 একক কমবে, কারণ আমরা জানি আলফা কণাতে 2টি প্রোটন থাকে আর 2টি নিউট্রন থাকে, অর্থাৎ ভর সংখ্যা হয় 4 আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। তাহলে আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে আর ভর সংখ্যা 4 একক বাড়বে। সেটাই হলো এই যে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমলো আর ভর সংখ্যা 4 একক কমলো। 238 বিয়োগ 4 ইকুয়াল টু 234 আর 92 মাইনাস 2 90, ঠিক আছে? তো আর 90 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুটি হচ্ছে থোরিয়াম। তাহলে ইউরেনিয়াম 92 238 থেকে আলফা কণা বেরিয়ে গেলে থোরিয়াম 90 234 এই পরমাণুটির সৃষ্টি হয়। একইভাবে এবার বিটা কণা যদি নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার কী পরিবর্তন হয় সেটা আমরা দেখছি। তাহলে উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি থোরিয়াম পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90 এবং ভর সংখ্যা হচ্ছে 234। এবার এখান থেকে একটি বিটা কণা নির্গত হলো। তাহলে বিটা কণা যখন নির্গত হবে কি হয়, অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই জন্য এই যে নতুন যে পরমাণুটি সৃষ্টি হলো তাতে পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 91, 90 যোগ 1 91। থোরিয়ামের 90 তার সঙ্গে 1 যোগ করলে 91 হচ্ছে। আর 91 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুটি হলো প্রোট্যাক্টিনিয়াম, যার চিহ্ন হচ্ছে পিএ, কি যার চিহ্ন হচ্ছে পিএ, ঠিক আছে? তাই পিএ 91 হলো। আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই ভর সংখ্যা 234ই থাকলো। এবার যদি আমরা গামা রশ্মি নির্গত হয় কোনো পরমাণু থেকে তাহলে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কোনোটারই কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শুধুমাত্র উদ্দীপ্ত অবস্থা থেকে স্থায়ী অবস্থায় আসে পরমাণুটি, ঠিক আছে? তো এই ছিল তেজস্ক্রিয়তা। আলফা বিটা গামা রশ্মি বলতে কী বোঝায় এবং আলফা বিটা গামা রশ্মি নির্গমনের ফলে নতুন যে পরমাণুর সৃষ্টি হয় তার ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের কী পরিবর্তন হয়। আজকের আলোচনা এই পর্যন্তই, আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।